আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোস কাজানজাকিসের বিখ্যাত উপন্যাস জোরবা দ্য গ্রিক। উপন্যাসটির আজ ৭ম পর্ব। অধ্যায় ১২। আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগলাম দেখি জোরবা বেরিয়ে গেছে। বাইরে বেশ শীত। বিছানা থেকে ওঠার কোনো ইচ্ছাই হচ্ছিল না। মাথার পেছনে একটা তাকে কয়েকটা বই রেখেছিলাম। হাত বাড়িয়ে সেখান থেকে একটা বই টেনে নিই। এই বইটা আমি সঙ্গে করে এনেছিলাম এবং এটা আমার প্রিয় বইগুলোর একটা, মালারমের নির্বাচিত কবিতা। আমি একটা পৃষ্ঠা খুলে ধীরে ধীরে পড়ি। বইটা বন্ধ করে আবার খুলে পড়ি। শেষে একদিকে ফেলে রাখি। আজ এই প্রথম মনে হলো কবিতাগুলো সবই রক্তশূন্য, সৌরভহীন, কোনো রকম মানবিক সার বর্জিত, সবই বিবর্ণ নীল, ফাঁপা, শূন্য শব্দ। মনে হয় সেসব একেবারে স্বচ্ছ, শুদ্ধতম জল। তাতে নেই কোনো জীবাণু, কিন্তু সেই সঙ্গে নেই পোস্টাইও। পুরোপুরি প্রাণ বর্জিত। আজ ধর্ম তার সৃজনশীল শক্তি হারিয়েছে। দেবতারা মর্যাদা খুইয়ে হয়েছে কাব্যিক উৎপ্রেক্ষা, কিংবা মানুষের একাকিত্বের, কিংবা ঘরের দেয়ালের অলঙ্কার। সেরকমই ঘটেছে এই কবিতার বেলায়। মাটি আর বীজে আনত হৃদয়ের আকুতি। আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে বন্ধা বুদ্ধিবৃত্তিক খেলা, বায়বীয় স্থাপত্যের সৌধ। আমি বইটা খুলে আবার পড়ি। এই কবিতাগুলো কি করে এতটা বছর আমাকে এরকম মুগ্ধ করে রাখল? খাঁটি কবিতা। জীবন এখানে একেবারে ঝকঝকে পরিষ্কার, হালকা খেলাবাজিতে পরিণত হয়েছে, যাতে নেই এক বিন্দু রক্তেরও ভার। মানবিক উপকরণ তো পশুতুল্য, অমার্জিত, দূষিত। এর উপাদান হল যৌনতা, দেহ, স্বতঃস্ফূর্ত আবেগ এবং যন্ত্রণার চিৎকার। মানুষের মনের অগ্নিগর্ভে এরা বিমূর্ত ধারণা দ্বারা উদ্গতি প্রাপ্ত হোক এবং বহু রকম রসায়নের মিথস্ক্রিয়ার মাধ্যমে তা নির্বস্তুতে রূপান্তরিত হয়ে মিলিয়ে যাক। এই সমস্ত ভাবনা এর আগে আমাকে এত আপ্লুত করে রাখত, অথচ আজ সকালে এদের স্রেফ মস্তিষ্কের কসরত এবং শূন্যে সঙের রশি নৃত্যের মতোই ভণ্ডামি বলে মনে হলো। কোনো সভ্যতার পতনের সময় বোধহয় এরকমই হয়ে থাকে। এভাবেই মানুষের উদ্বেগ উৎকণ্ঠারও পরিসমাপ্তি ঘটে। কৌশলের জাদুমন্ত্র রপ্ত করার মাধ্যমে শুদ্ধতম কবিতা, শুদ্ধতম সঙ্গীত, নির্ভেজাল ধ্যান ধারণা, শেষ মানবের কৌশল যে সমস্ত বিশ্বাস ও মোহ থেকে নিজেকে এতিম করেছে, সে কিছু আশাও করে না, ভয়ও করে না, এবং যার মাটি অধপাতিত হয়েছে আত্মা, ফলে সেখানে এক রক্তি শেকড় গজাবার এবং গজিয়ে পুষ্টিরস দেবার সুযোগও আর নেই। মানবিকতা সেখানে নিঃশেষিত। সেখানে নেই কোনো বীর্য, নেই পুরুষ, নেই সুনীত। সব বস্তুই শব্দে অধপাতিত হয়েছে। শব্দপুঞ্জ হয়েছে সঙ্গীতের ভেলকি, এবং এখন শেষ মানব বসে আছে মরু কিনারে এবং এই সঙ্গীতকে পচিয়ে খচিয়ে স্তব্ধ মুখ গাণিতিক অনুপাতে পরিণত করছে। আমি লাফিয়ে উঠি। আরে, বুদ্ধই তো সেই শেষ মানব। চেঁচিয়ে বলি, সেটাই তার ভয়ঙ্কর গোপন তাৎপর্য। বুদ্ধ হলেন খাঁটি আত্মা, যা নিজেকে শূন্য করে সেই শূন্যতাই ধারণ করছে। বুদ্ধ স্বয়ং অনন্ত শূন্যতা। তিনি চিৎকার করেন এই বলে, রিক্ত করো তোমার অন্ত্র, রিক্ত করো তোমার মন, শূন্য করো তোমার হৃদয়। যেখানেই তিনি পদপাতও করেন, জলপ্রবাহ থেমে যায়, তৃণ আর গজায় না, শিশু ভূমিষ্ঠ হয় না। আমি ভাবি, অবশ্যই তাকে আটকাবো, তার সদৃশ রচনা করে এবং সাঙ্গীতিক শব্দমূর্ছনা সৃষ্টি করে তাকে প্রলুব্ধ করব, যেন তিনি অন্ত্রের ওপর তার দখল ছেড়ে দিতে বাধ্য হন। অবশ্যই তার ওপর আমি শব্দজাল বিস্তার করে তাকে আটকাবো এবং এভাবে নিজেকে রক্ষা করব। বুদ্ধ নাটকটি রচনা করা এখন আর আমার জন্য কোনো সাহিত্যিক লীলা খেলা নয়। আমার জন্য এটা হয়ে দাঁড়ালো আমার ভেতরেরই এক বিশাল শক্তিশালী অনুঘটক শক্তির বিরুদ্ধে। অন্তর কুঁড়ে কুঁড়ে খাওয়া বিপুল শক্তিধর নায়ের সঙ্গে আমার মরণপণ সংগ্রাম। এই সংগ্রামের ওপরই নির্ভর করছিল আমার জীবন। খুশি মনে আমি পাণ্ডুলিপিটা তুলে নেই। তার হৃৎপিণ্ড আমি ঠিক নির্ণয় করতে পেরেছি। এখন জানি কোথায় আঘাত করতে হবে। বুদ্ধই শেষ মানব। আমাদের কথা ধরলে আমরা এখনও রয়েছি শুরুতে। আমরা এখনও যথেষ্ট খাইনি, পান করিনি, চুমোচাটিও হয়নি যথেষ্ট।
বস্তুত এখনও আমরা চুটিয়ে জীবনযাপনই শুরু করিনি। এই নাজুক বৃদ্ধ কষ্টের শ্বাস টানতে টানতে তিনি সময়ের আগে এসে হাজির হয়েছেন আমাদের সামনে। এখন যত জলদি সম্ভব তিনি রাস্তা মাপুন। এভাবে নিজের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে আমি লিখতে শুরু করি। এখন এটা আর কেবল লেখার জন্য লেখা নয়, এটা হয়ে দাঁড়ালো এক যুদ্ধ, নিষ্ঠুর শিকার অভিযান। লুকানো ডেরা অবরুদ্ধ করে, জাদুমন্ত্র বিস্তার করে পশুকে বের করে আনা। শিল্প সত্যিই এক জাদুকৃত্য। আমাদের অন্ত্রদেশে ওঁত পেতে থাকে অন্ধকারের মানব হন্তারক শক্তি, খুন করার, ধ্বংস করার, ঘৃণা বিদ্বেষ অসম্মান করার দুঃসাহসিক শক্তি। আর দেখো, তখনই শিল্প হাজির হয় তার মোহন বাঁশি নিয়ে আমাদের উদ্ধার করতে। সারা দিন আমি লিখলাম, যুদ্ধ করলাম সারাটা দিন। সন্ধ্যায় মনে হলো ধসে যাচ্ছি, কিন্তু এটুকু নিশ্চিত ছিলাম যে অগ্রগতি হয়েছে। বেশ একটা উচ্চতায় উঠতে পেরেছি। এখন উদ্বেগ নিয়ে অপেক্ষা করি কখন জোরবা ফিরবে আর আমিও খেতে পাবো, ঘুমোতে পারবো এবং কাল সকালে আবার অভিযানের জন্য আমার নতুন শক্তি সঞ্চয় হবে। জোরবা আস্তে আস্তে রাত নেমেছে। দেখি মুখ তার কি এক প্রভায় ভাসছে। ভাবলাম সেও নিশ্চয়ই কিছু একটা ফয়সালা করতে পেরেছে। আমি অপেক্ষা করি। মাত্র কয়েকদিন আগেই ওকে একটু রেগে বলেছিলাম, জোরবা, আমাদের পয়সা করি কিন্তু ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করো, তোমার রেলে চলা শুরু করে দাও। কয়লায় ব্যর্থ হলে কাঠের ব্যবসা সফল করি, নইলে পথে বসতে হবে বললাম। শুনে জোরবা মাথা চুলকায়, বলে, টাকা পয়সা শেষ হয়ে আসছে বস? সেটা তো খারাপ খবর। সবই চলে গেছে, আমরা খেয়ে ফেলেছি সবই। তোমার নিজের খরচ বিবেচনা করো। শূন্যে রেল বসানোর পরীক্ষা নিরীক্ষা কেমন চলছে? এখনও কি আশা নেই? জোরবা মুখ নিচু করেছিল, উত্তর দেয়নি। সেদিনও লজ্জাই পেয়েছিল। এতেই মনে হয় সাফল্য অর্জনে সে মরিয়া হয়ে উঠেছিল। এবং আজ সন্ধ্যায় দেখো তার মুখে আলোর আভা। ইউরেকা বস, পাইছি, শেষ পর্যন্ত সঠিক মাপটা পাইয়া গেছি। জাউরা ঢালটা বারবার হাত পিছলে পড়ে যাচ্ছিল, মোচড় দিয়া সুইটা যাইতেছিল, কিন্তু আমিও সারি নাই। এখন জুত মতন ধরতে পারছি বস। বেশ তো, তাহলে জলদি করো, কাজ শুরু করে দাও, জোরসে লাগাও। তোমার আর কি লাগবে বলো। কাল ভোরে আমাকে ইরাকলিও যেতে হবে কিছু মালমাত্তা কিনতে। মোটা ইস্পাতের তার, কপিকল, বেয়ারিং, পেরেক, হুক। আমি উড়ে যাব আর আসবো পাখির মতো। জলদি সে চুলো ধরায় রান্না করে এবং আমরা যথেষ্ট ক্ষুধা নিয়ে পানাহার করি। আজ দুজনেই প্রচুর খাটাখাটনি গেছে। পরদিন সকালে জোরবার সঙ্গে গ্রামে যাই। আমরা লিগনাইট কয়লা উত্তোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ বাস্তবমনা মানুষের মতো আলোচনা করি। একটা ঢালে নামতে গিয়ে জোরবা একটা পাথরে হোঁচট খায়। পাথরটা গড়িয়ে নিচের দিকে যায়। জোরবা এটা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, যেন একটা বিস্ময়কর দৃশ্য সে এই প্রথম দেখছে। আমার দিকে ফিরে তাকালে আমিও চোখে যেন দেখতে পাই হালকা আতঙ্কের ভাব। বস, দেখলে? কিছুক্ষণ চুপ থেকে সে বলে, ঢালুতে পড়লে পাথরে আবার প্রাণ পায়। আমি কিছু বলি না, কিন্তু বেশ গভীর এক আনন্দ বোধ করি। আমার মনে হলো দার্শনিক কবিরা বোধহয় এভাবেই সব কিছু দেখে, যেন এই প্রথম দেখছে। প্রতিদিন সকালে তারা চোখের সামনে দেখে এক নতুন পৃথিবী। না, ওরা আসলে দেখে না, ওরা সৃষ্টি করে, সাজায়। জোরবার জন্য এবং সেক্ষেত্রে বিশ্বে প্রথম মানবের জন্যও ব্রহ্মাণ্ড ছিল এক প্রগাঢ় জমাট বাঁধা দৃশ্য। আকাশের তারা তার মাথায় হাত রাখে, সমুদ্র তার কাঁধে ভেঙে পড়ে। যুক্তিতর্কের বিভাজন করা হস্তক্ষেপ ছাড়াই সে জমিন, জল, পশু পাখি এবং ঈশ্বরকে একসঙ্গে অভিজ্ঞতায় অর্জন করে। মাদাম অর্তেনসকে জানানো হয়েছিল সে আমাদের জন্য তার ঘরের দরজায় অপেক্ষা করছিল। প্রচুর প্রসাধন, পাউডার মেখে অস্বস্তি নিয়ে দাঁড়িয়েছিল সে, এমন যেন শনিবার রাতে ক্যাফেতে ফুর্তি ফার্তা করতে যাবে। তার দরজার সামনে একটা খচ্চর বাঁধা ছিল। জোরবা সেটার ওপর লাফিয়ে চড়ে লাগাম টেনে ধরে। আমাদের বৃদ্ধা সাইরেন ভীরু পায়ে এগিয়ে এসে পশুর বুকে তার স্থূল ছোট্ট হাত রাখে, এমন যেন প্রিয়তমকে সে যেতে দিতে চায় না। জোরবা, পায়ের আঙ্গুলে খাড়া হয়ে সে আহ্লাদিস্বরে বাকবাকুম করে ডাকে, জোরবা। জোরবা অন্যদিকে মুখ ফেরায়। রাস্তার মাঝখানে কোনো রকম প্রেম বাক্য শোনা তার পছন্দ না। বেচারা নারী ও দৃষ্টি দেখেই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও হাতটা খচ্চরের বুকেই পূর্ণ আকুতি নিয়ে সেঁটে রাখে। কি চাও তুমি? বিরক্ত হয়ে জোরবা জিজ্ঞেস করে। জোরবা, নিজে যত্ন নিও, অনুনয়ের সুরে বিড়বিড় করে সে।
আমারে ভুইল না জোরবা, ভালো থাইকো। কিছু না বলে জোরবা লাগামে নাড়া দেয়। খচ্চর চলতে শুরু করে। কতদিন জোরবা? আমি চেঁচাই। 3 দিন, শুনছ? এর বেশি না। সে ফিরে মস্ত থাবা নাড়ে। বৃদ্ধা সাইরেন কাঁদছিল। তার চোখের পানি মুখের বলিরেখায় জমে থাকা পাউডারগুলোকে খনন করে গড়াচ্ছিল। কথা দিলাম বস, আবার দেখা হবে। জলপাই বাগানের ভেতর দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। মাদাম মর্তেনস্তে বেচারি কাঁদতেই থাকে, চোখজোড়া লাল কম্বলের দিকে। প্রিয়তমের আরামে বসার জন্য কম্বলটা সে খচ্চরের পিঠে সযত্নে বিছিয়ে দিয়েছিল, কিন্তু গাছের পাতার রূপালি লাস্যের আড়ালে সেই রং এই দেখা যাচ্ছিল তো পর মুহূর্তে চাপা পড়ে যাচ্ছিল। শীঘ্রই সেটাও দৃষ্টির আড়ালে চলে গেলে মাদাম চারপাশে তাকায়। তার চোখে বিশ্ব এখন বিরান, খাঁ খাঁ। সমুদ্র সৈকতে ফিরে না গিয়ে আমি পাহাড়ের দিকটায় হাঁটতে থাকি। পর্বতের ঊর্ধ্বমুখী পথে পৌঁছতেই শুনি শিঙ্গার আওয়াজ। গ্রামের ডাক হরকরা তার আগমন বার্তা জানাচ্ছিল। বস! আমাকে দেখে দূর থেকেই সে হাত নেড়ে ডাকে। কাছে এসে সে আমাকে এক প্যাকেট খবরের কাগজ, কিছু ম্যাগাজিন এবং 2টো চিঠি দেয়। একটা চিঠি সঙ্গে সঙ্গে পকেটে ভরি, রাতে পড়ব বলে, যখন দিনের হবে অবসান এবং মন থাকবে শান্ত। আমি জানতাম কে লিখেছে সেই চিঠি, এবং সেজন্য আমি আনন্দকে প্রলম্বিত করার জন্য অপেক্ষা করতে চাইলাম। অন্য চিঠিটা চিনতে পারি খামের ওপর চোখা কাঁপা কাঁপা হাতের লেখা এবং বর্ণিল স্ট্যাম্প দেখে। আমার এক পুরনো সহপাঠী কারাইয়ান্নিস লিখেছে। টাঙ্গাইনিকার কাছে আফ্রিকান কোনো পর্বতাঞ্চল থেকে লিখেছে সে। এই এক অদ্ভুত আবেগী কৃষ্ণাঙ্গ মানুষ। তার দাঁতগুলো ঝকঝকে সাদা। ওর একটা ছেদক দন্ত একটু বেশি লম্বা হওয়ায় তার শূকরের দাঁতের মতো বেরিয়ে থাকে। সে তো কথা বলে না, চিৎকার করে। আলোচনাও সে করে না, করে ঝগড়া। নিজের জন্মভূমি ক্রিট ছেড়ে সে চলে গেছে। ক্রিটে সে ছিল এক তরুণ যাজক এবং পড়াতো থিওলজি। এক ছাত্রীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। একদিন মাঠে ওরা চুমোচাটি করতে গিয়ে ধরা পড়ে। সবাই ওদের দুও ধিক্কার দিচ্ছিল। সেই দিনই তরুণ শিক্ষক তার আলখাল্লা ছুঁড়ে ফেলে একটা নৌকায় চড়ে বসে। সে আফ্রিকায় তার এক আত্মীয়ের কাছে চলে যায় এবং কাজে নেমে পড়ে। একটা দড়ি পাকাবার কারখানা খুলে সে প্রচুর কামায়। মাঝে মাঝেই সে আমাকে লিখত, বলতো যেন ওর ওখানে গিয়ে মাস 2 কাটিয়ে আসি। ওর একটা চিঠি খুললেই, এমনকি পড়তে শুরু করার আগেই আমি অনুভব করতাম যেন ওই হিজিবেজি লেখা সুতোয় সেলাই করা কাগজগুলো থেকে একটা ঝোড়ো বাতাস বেরুচ্ছে, এবং তাতে আমার মাথার চুল খাড়া হয়ে উঠেছে। আমি মনে মনে চাইতাম যে যাব, একবার গিয়ে ওকে দেখে আসব, কিন্তু যাওয়া আর হয়নি। পার্বত্য পথ ছেড়ে এখন আমি একটা শিলার ওপর বসি। খামটা খুলে ওই চিঠিটা পড়তে শুরু করি। এই যে শামুকের বাচ্চা, গ্রিসের পাথরে সেটে আছো, বলো তো কবে তুমি আমার এখানে আসবে? তুমিও তো দেখি এক সাধারণ নোংরা হেলেনা হয়ে গেছো। রাত দিন ক্যাফের কাঁদায় গড়াগড়ি করছো, কিন্তু ভেবো না ক্যাফেই শুধু ক্যাফে। তোমার বইপত্র, অভ্যাস, দামি আদর্শ, মতবাদ, এরাও এক একটা কফিখানা। এখানে আজ রোববার, করার কিছু নাই। আমি খামার বাড়িতে এসেছি তো তোমার কথা মনে পড়ে গেল। সূর্যবেটা মনে হচ্ছে তপ্ত চুলা, আর বৃষ্টি নাই। এখানে যখন বৃষ্টি হয়, এপ্রিল, মে, জুন, সব একেবারে সয়লাভ হয়ে যায়। তখন একবার এসো। এখানে আমি একেবারেই একা, সেটাই আমার ভালো লাগে। এখানে অনেক লাফাঙ্গা হেলেনা থাকে, কিন্তু আমি তাদের সঙ্গে মিশি না, ঘেন্না হয়। এখানে পর্যন্ত তোমাদের ওই সব জঘন্য শরীখানার লাফাঙ্গাগুলা, শয়তানে ধরুক ওইগুলারে। এখানেও তোমরা কুষ্ঠ পাঠায় দিছো। তোমাদের শালা পার্টি পলিটিক্স তোমাদের জ্যান্ত খাইয়া ফালাইতেছে, যেমন খাইতেছে জুয়া, মূর্খামি আর মাংসের লালচ। ইউরোপের মানুষে আমার ঘেন্না হয়। এজন্যই এখানে উসামবারার পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, ইউরোপিয়ানদের আমি ঘৃণাই করি, কিন্তু সবচেয়ে বেশি ঘেন্না হয় তোমাদের বদমাইশ হেলেনাদের। আর যা কিছু হেলেনা সব। গ্রিসে আর জীবনেও পা ফেলব না। এখানে এসেছি, এখানেই মরব। আমার কবরও ঠিক করে রেখেছি আমার কুঁড়ে ঘরের সামনেই, এই পার্বতাঞ্চলে। আমি ফলকও ঠিক করে লাগিয়েছি এবং তাতে লিখেছি, এইখানে শুয়ে আছে এক হেলেনা, যা হেলেনাদের ঘেন্না করে। যখনই গ্রিসের কথা ভাবি থুথু ফেলি, অভিশাপ দেই, খিস্তি করি, কাঁদি, বোকার মতো হেসে উঠি। জন্মভূমি চিরতরে ছেড়ে এখানে চলে এসেছি, কিন্তু আমার বিধি আমাকে আনেনি। মানুষ তো নিজের ইচ্ছাতেই সব করে। আমি এনেছি আমার বিধিকে এবং এসে কুত্তার মতো খেটেছি এবং এখনও খাটছি।
মাথার ঘাম পায়ে ফালাইয়া নহর বহাইয়া দিছি, এখনও বহাইতেছি। মাটির সঙ্গে বাতাস, বৃষ্টি, কালো লাল কমলা কৃষাণের সঙ্গে হরদম লড়াই করতে হইতেছে। এইখানে ফুর্তি করার কিছু নাই, তবে হ্যাঁ, একটা আছে, তা হলো কাজ, দৈহিক এবং মানসিক কাজ। কিন্তু দৈহিকটাই আমার বেশি পছন্দের। শরীরকে ক্লান্ত শ্রান্ত করতে, প্রচুর ঘাম ঝরাতে, আমার হাড্ডির কটকটানি শুনতে আমার ভালো লাগে। টাকা আমি ঘেন্না করি, আয়ের অর্ধেকটাই ওড়াই, যখন যেভাবে ইচ্ছা হয় ছিটাই। আমি মালকড়ির দাস নই, মালকড়ি আমার দাস। আমি দাস হইলাম কাজের, আর এই দাসত্বেই আমার গর্ব। আমি বাদারে গাছ কাটি, ব্রিটিশদের সঙ্গে আমার চুক্তি আছে। আমি দড়ি বানাই, আর এখন আমি তুলাও চাষ করতেছি। অনেক শ্রমিক কাজ করে আমার খামারে, কালো লাল দোআঁশলা, নিয়তি নির্ভর, লুচ্চা লম্পট, নির্ভেজাল মিথ্যুক, সব কিসিমেরই পাবা। গত রাতে আমার নিগ্রোদের 2 গোত্রে, ইয়াও আর নগ্নি গোত্রে, এক ছেলে মেয়েকে নিয়ে মহা মারপিট শুরু হয়। বেশ্যা একখান, দেখতেই পাচ্ছে একেবারে তোমাদের মতো। প্রথমে অপমান, খিস্তি খেউর, ব্যাস, এরপরই বাইর হয় লাঠিসোঁটা, গাইতি, ট্যাঁটা। ওই মায়ার জন্য ওরা একে অন্যের খুলি ফাটিয়েছে। মাঝরাতে বহু মেয়ে এসে হামলায়, ভ্যাবরায়। আমি জেগে উঠি। ওরা চায় যেন আমি তখনই গিয়ে বিচার করি। আমার দারুণ রাগ হয়, বলি যার নামে জাগিয়া। এরপর পাঠাই ইংরেজ পুলিশের কাছে, কিন্তু ওরা আমার দরজার সামনে সারা রাত বসে থেকে হামলায়। ভোরে আমি বাইর হইয়া সালিশ করি। আগামীকাল সোমবার খুব ভোরে উসামবারা পর্বতের একটা জরিপ করতে যাব। গভীর অরণ্য, মিঠা পানির ঝর্ণা, চিরহরিত লাস্য, সব কিছুরই জরিপ হবে। বেশ তো ইউরোপের হেলেনা, কখন তুমি দড়িদরা ছিঁড়া ছুইটটা আসবা? ইউরোপ, গ্রেট ব্যাবিলন, দুনিয়ার বেশ্যা আর যত বদখত আকাম কুকামের জননী, আসবে কবে? যেন এই নিষ্পাপ পাহাড় পর্বতে আমরা একসাথে চড়তে পারি। এক কৃষ্ণাঙ্গিনীর দ্বারা আমার এক সন্তানও হয়েছে, মেয়ে। ওর মাকে আমি ছেড়ে দিয়েছি। সে সকলের সামনে দুপুরে ঠাঁ ঠাঁ সূর্যের আলোয় আশপাশের সবুজ গাছগাছালির নিচে আমার সাথে বেইমানি করছে। অনেক সহ্য করেছি, শেষে খেদাইয়া দিছি, কিন্তু বাচ্চাটারে রাইখা দিছি। ওর বয়স 2, হাঁটতে পারে, এখন কথাও বলে। ওকে আমি গ্রিক শেখাচ্ছি। প্রথম যে বাক্য শেখালাম সেটা হলো, ওরে পচা হেলেনা, তোর মাথায় থুক, তোর মাথায় থুক। পিচ্চি সেমরি দেখতে আমার মতোই হয়েছে। মায়ের যা পাবার তা ওই চ্যাপ্টার নাক। ওর জন্য আমার ভালোবাসা আছে, কিন্তু তা ওই পোষা কুত্তা বা বিলাইয়ের জন্য যেমন থাকে সেই রকম। এখানে আসো, এসে এক উসুমবারা মেয়েকে পোয়াতি বানিয়ে এক পুত্র সন্তান নাও। তারপর একদিন আমার মেয়ের সাথে তার বিয়া দিব। চিঠিটা আমার হাঁটুর ওপরই ছিল, খোলা। ওখানে গিয়ে বেরিয়ে আসার ইচ্ছা আরেকবার বেশ প্রবল হয়। না, কোনো বিশেষ প্রয়োজনে নয়, কারণ এই সমুদ্র তটে আমি যথেষ্ট আরামে আছি এবং ভালোই মানিয়ে নিয়েছি। অভাবও বোধ করি না কিছুর, কিন্তু একটা ইচ্ছা সবসময় আমার ভেতর প্রবল, মৃত্যুর আগে পৃথিবীর মাটি আর সাগর যতটা সম্ভব স্পর্শ করে দেখা। আমি দাঁড়িয়ে পড়ি, মন পাল্টাই এবং পাহাড়ে ওঠার পথ ছেড়ে দ্রুত নেমে সৈকতের দিকে হাঁটতে থাকি। কোটের বুক পকেটে আছে আরেকটা চিঠি, সেটা খোলার তর্সই ছিল না। সেই মিষ্টি আনন্দের অসহ্য পূর্বস্বাদ অনেকক্ষণ ধরে চটকিয়েছি। ঘরে পৌঁছি, চুলো ধরাই, একটু চা বানাই, কিছু রুটি ছিল তা মধু দিয়ে খাই, কমলা লেবুও খাই একটা। এরপর কাপড় চোপড় পাল্টিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে চিঠিটা খুলি। আমার শিক্ষক এবং আমার নবদীক্ষিত শিষ্যর প্রতি। অনেক কাজ এখানে, এবং কঠিন কাজ বটে। থ্যাংক গড, বিপজ্জনক এই শব্দটিকে বন্ধনীর চিহ্নের ভেতর রেখেছি। যেমন বুনো জন্তুকে খাঁচায় রাখতে হয়, যেন আমার চিঠি পাওয়া মাত্রই তুমি চেতে না ওঠো। বেশ, তো এখানে কাজ ভয়ানক কঠিনই বটে। থ্যাংক গড। 5 লাখ গ্রিক বর্তমানে ককেশাসের দক্ষিণে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে খুব বিপদে আছে। তাদের অনেকেই শুধু রাসান অথবা তুর্কি ভাষা বলে, কিন্তু অন্তরে তারা গ্রিক ভাষাই জপে। তারা আমাদেরই রক্ত সম্পর্কের জ্ঞাতি গোষ্ঠী। লোভ লালসায় যেভাবে ওদের চোখ ঝিলিক দিয়ে ওঠে, নকুল স্বভাব, তাদের ঠোঁটের ধূর্ত ইন্দ্রিয় পরায়ণ আবেদন যখন তারা হাসে, যেসব উপায়ে তারা ক্ষমতায় যায় আর মুশিক কৃষকদের খাটিয়ে মারে রাশিয়ার এই বিস্তীর্ণ প্রান্তরে, তা থেকে ওদের লক্ষ্য করলেই বোঝা যায় ওরা তোমার প্রিয় অডিসিয়াসের নির্ভেজাল বংশধর। এজন্য এখানে এলে তুমি ওদের ভালোই বাসবে এবং বেঘরে মারা পড়তে দেবে না। কেন? কারণ তারা সত্যিই আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। ওদের যা কিছু ছিল সবই হারিয়েছে,
লোটাঘটি কম্বল সব। ওরা এখন ভুখা নাঙ্গা। একদিকে ওদের বলশেভিকরা দাবরায়, অন্যদিকে কুর্দিরা। চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে এসে ওরা শরণার্থী হয়ে জর্জিয়া এবং আর্মেনিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছে। সেখানে ওদের জন্য নেই খাদ্য, বস্ত্র, ওষুধ। বন্দরগুলোয় ওরা ভিড় করে, সমুদ্রের দিগন্ত পারে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে যদি গ্রিসের পতাকা তোলা কোনো জাহাজ দেখা যায়, যাতে চড়ে তারা ফিরতে পারবে তাদের মায়ের কোলে, গ্রিসে। আমাদের স্বজাতির একটি অংশ, অন্য কথায় আমাদের আত্মারই আত্মীয়রা আজ চরম আতঙ্কে কালাতিপাত করছে। ওদের যদি ভাগ্যের হাতে ছেড়ে দিই তো ওরা বেঘরে মারা পড়বে। এই সময় আমাদের প্রয়োজন ভালোবাসা আর বিচক্ষণতা এবং প্রচুর উৎসাহ, উদ্দীপনা ও শক্ত সংগঠন। এই দুটি গুণ একত্র দেখতেই তো তোমার এত স্বাদ, তাই না? তো এদের প্রয়োজন আমাদের হবে যদি আমরা এই লোকগুলোকে গ্রিসের স্বার্থে রক্ষা করে আমাদের স্বাধীন ভূমিতে নিতে চাই, উত্তরে মেসিডোনিয়ার সীমান্তে এবং পূর্বে থ্রেসের সীমান্তবর্তী অঞ্চলে। এটা আমাদের করতেই হবে। এই একটিমাত্র পথেই আমরা লক্ষ লক্ষ গ্রিস দেশি মানুষকে বাঁচাতে এবং ওদের সঙ্গে নিজেরাও বাঁচতে পারি। এখানে এসেই আমি নিজের জন্য একটা বৃত্ত এঁকে নিয়েছি, যেমন তুমি আমাকে শিখিয়েছ, এবং বৃত্তটাকে বলেছি আমার দায়িত্ব। আমি বললাম, যদি এই পূর্ণ বৃত্তকে আমি বাঁচাতে পারি তাহলে আমি বাঁচব, আর যদি না বাঁচাই তো আমিও শেষ। বেশ, সেই বৃত্তের মধ্যে এখন বন্দি জীবনযাপন করছে 5 লক্ষ গ্রিক। আমি বিভিন্ন শহর আর গ্রামে যাই, গ্রিকদের একত্রিত করি, রিপোর্ট লিখি, টেলিগ্রাম পাঠাই। এথেন্সে আমাদের যত ভিআইপি আছে তাদের বলি জাহাজ পাঠাতে, খাদ্য, বস্ত্র, ওষুধ পাঠাতে এবং এই হতদরিদ্র বিপদগ্রস্ত মানুষগুলোকে গ্রিসে নিয়ে যেতে। এই রকম গোয়ার্তুমি করে লড়ে যাওয়ার নাম যদি হয় সুখ, তো বলবো আমি সুখী। জানি না সুখকে আমি নিজের মর্যাদায় মাপে, তুমি যেমন বলো, কাটতে পেরেছি কিনা। আশা করি পেরেছি, কারণ তখন আমার উচ্চতা যথেষ্ট বলে মনে করা হবে। তবে আমার উচ্চতা আমি একটু বেশি বাড়াতে চাই এবং একে নিতে চাই আমার সুখ যত বেশি বলে আমি মনে করি ততটুকু পর্যন্ত। অন্য কথায় গ্রিসের একেবারে প্রান্ত সীমা পর্যন্ত। কিন্তু এখন আর তত্ত্ব কথা নাই ঝাড়ি। তুমি তোমার ক্রিট দেশে সৈকতে শুয়ে আছো, শুনছ শুয়ে সমুদ্রের আওয়াজ আর শান্তুরির বাজনা। বেশ, তোমার সময় আছে, আমার নাই। কাজ আমাকে গিলে খেয়েছে, কিন্তু আমি তাতে খুশি। কাজ, কাজ, এছাড়া অন্য কোনো নির্বাণ নাই। শুরুতে ছিল কাজ, শেষেও তাই, কাজ। এখন আমার ভাবনা চিন্তা খুবই সরল এবং তা একটা বিষয়েই সংহত। আমার বক্তব্য হলো এই: পন্টিক এবং ককেশাসের এই লোকগুলো, কারোস অঞ্চলের কৃষক, তিফিলিসের বাটুমি, নভরস্কিক, রোস্তভ, অডেসা এবং ক্রিমিয়ার ছোট বড় ব্যবসায়ী সবাই আমাদেরই লোক, আমাদেরই রক্ত সম্পর্কের আত্মীয়। তারা আমাদের মতো, ওরাও কনস্ট্যান্টিনোপলকে অন্তরের রাজধানী মনে করে। আমাদের নেতা একজনই, তুমি তাকে বলো অডিসিয়াস, অন্যরা কনস্ট্যান্টিপলায় লোগাস বলে। না, ইনি কিন্তু তিনি নন যাকে বাইজান্টিয়ামের প্রকারের ভেতর হত্যা করা হয়েছে, বরং অন্যজন, কিংবদন্তির মানুষ, তিনি যাকে রূপ দেয়া হয়েছে মর্মর পাথরে এবং যিনি এখনও দাঁড়িয়ে আছেন স্বাধীনতার ফেরেশতার অপেক্ষায়। তোমার অনুমতি নিয়েই আমি আমাদের জনগোষ্ঠীর এই নেতার নাম দিতে চাই আক্রিটাস। এই নামটাই আমার বেশি পছন্দের। এই নামে আছে এক ধরনের চাঁচাছোলা রণন্মদনার ভাব। এটা উচ্চারিত হতে শুনলেই তোমার মধ্যে অস্ত্র হাতে লাফিয়ে ওঠে চিরন্তন গ্রিসের বীর, যে বিরামহীনভাবে লড়েই যাচ্ছে প্রত্যেক সীমান্ত অঞ্চলে এবং সম্মুখ সমরে, এবং লড়াই থেকে সে কখনো ক্ষান্ত হয় না। তাদের প্রত্যেকে লড়ছে বিভিন্ন লড়াই, জাতীয়, বৌদ্ধিক, আধ্যাত্মিক। আর তুমি যদি ডায়োজিনিসকে যোগ করো এর সঙ্গে, তাহলে আরও সম্পূর্ণভাবে বলতে পারবে পূর্ব ও পশ্চিমের চমৎকার মেলবন্ধনের জাতি বটে আমরা। আমি এখন আছি কারসে। আশপাশের সব গ্রাম থেকে গ্রিকদের এনে এখানে একত্রিত করার কাজটি করছি। আমার আসার দিনই কুর্দরা কার্সের বাইরে একজন গ্রিক পাদ্রী এবং একজন গ্রিক শিক্ষককেও বন্দি করে এবং তাদের পায়ে নাল লাগিয়ে দেয়, যেমন আমরা লাগাই খচ্চরের পায়ে। লোকজন এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং আমি যে গুপ্তস্থানে আছি সেখানে আশ্রয় নিতে আসে। প্রতিদিনই শুনতে পাই কুর্দিদের কামানের গোলার আওয়াজ। ক্রমেই এই আওয়াজ এগিয়ে আসছে। এখানকার গ্রিকদের দৃষ্টি এখন আমার দিকে, এমন যেন কেবল আমি ওদের রক্ষা করার শক্তি রাখি। ভাবছিলাম আগামীকাল ফিলিস যাব, কিন্তু এখন এই বিপদের মুখে যেতে আমার লজ্জা করছে, তাই ঠিক করলাম থেকেই যাই। আমি বলছি না যে আমার ভয় করছে না,
না, ভয় আমার করছে, কিন্তু লজ্জাটাই বেশি। রেমব্র্যান্টের সোনালি শিরস্ত্রাণের যোদ্ধাও কি একই কাজ করতো না? সে থেকে যেত। অতএব আমিও থাকছি। যদি কুর্দরা শহরে ঢুকে পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই এবং যথার্থভাবেই ওরা আমাকেই প্রথম নালটা পরাবে। আমি নিশ্চয়ই জানি, ও গুরু, নিশ্চয়ই জানি তুমি ঘুণাক্ষরে জানতে না যে তোমার ছাত্রের এ ধরনের খচ্চরে অভিজ্ঞতা হবে। গ্রিকদের সঙ্গে এরকম অন্তহীন একটা আলোচনার পর আমরা ঠিক করলাম যে আজ সন্ধ্যায় আমরা গ্রিকরা আমাদের খচ্চর, ঘোড়া, ষাঁড়, ভেড়া ও শিশুদের নিয়ে একত্রিত হব এবং কাল ভোরবেলা সবাই একসঙ্গে উত্তরের দিকে যাত্রা করব এবং আমি পালের গোদা ওদের সামনে সামনে থাকব। পার্বত্যাঞ্চল দিয়ে বিভিন্ন কিংবদন্তির নামযুক্ত শহর সমতটের মধ্য দিয়ে সে এক বিশাল গোত্রীয় দেশান্তর। আর সেখানে আমার ভূমিকা অনেকটাই মুসা নবীর মতো, মুসারই নকল বলতে পারো। ঈশ্বরের নির্বাচিত জাতিকে তাদের প্রতিশ্রুত ভূমিতে, তোমারই দেয়া গ্রিসের নাম, সেই প্রতিশ্রুত ভূমিতে পথ দেখিয়ে নিয়ে যাওয়া। এই মুসা মিশনের সত্যিকার যোগ্য নেতা হতে এবং তোমাকে বিব্রত না করতে আমার উচিত ছিল আমার পায়ে শৌখিন মোজা, যা নিয়ে তুমি অনেক ঠাট্টা বিদ্রুপ করতে, তো সেই মোজা ঝেড়ে ফেলে পা দুটো মেষ চামড়ায় মোড়ানো। আমার আরও উচিত ছিল মুখে একটা লম্বা তেলচিক্কন ঢেউ খেলানো দাড়ি এবং সর্বোপরি মাথায় একজোড়া বড় শিং লাগানো। কিন্তু দুঃখিত, সেই আনন্দ তোমাকে দিতে পারছি না। আমার আত্মায় তুমি পরিবর্তন আনতে পারো সহজেই, কিন্তু লেবাসে বা চেহারা মোবারকে না, সেটি হবার নয়। আমি লম্বা মোজাই পরি, আমার মুখও মসৃণ করে কামানো, মাথা চাঁদিও চকচকে বলতে গেলে টাক্কুই, এবং আমি অবিবাহিত। প্রিয় গুরু, আশা করি এই চিঠি তুমি পাও, কারণ এটাই হয়তো আমার শেষ চিঠি। কেউ বলতে পারে না, মানুষকে নাকি কী সব অদৃশ্য মরমী শক্তি রক্ষা করে থাকে। আমি বিশ্বাস করি সেই অন্ধ শক্তিকে যে কোনো রকম বিদ্বেষ বা উদ্দেশ্য ছাড়া ডাইনে বামে মারতে থাকে, এবং এই কোপের আওতায় যারাই পড়ে তারাই মরে। যদি আমি এই দুনিয়া ত্যাগ করি, আমি ত্যাগ করেই লিখলাম, যেন আসল শব্দটা তোমাকে কিংবা আমাকেও সন্ত্রস্ত না করে। হ্যাঁ, যদি দুনিয়া ত্যাগ করি তো গুরুজি, বিদায়। এভাবে বলতে আমার লজ্জাই হচ্ছে, কিন্তু উপায় কি? আমাকে বলতেই হবে। ক্ষমা করবে এবং জানবে আমিও তোমাকে খুবই আন্তরিকভাবে ভালোবাসি। এরপর নিচে পেন্সিলে খুব তাড়াহুড়ো করে লেখা, পুনশ্চ আমি যেদিন চলে আসি সেদিন জাহাজে আমাদের যে প্রতিশ্রুতি ছিল তা কিন্তু ভুলিনি। এই পৃথিবী যদি ছেড়ে যেতে হয় তো আমি তোমাকে জানাবো, এবং তখন তুমি যেখানেই থাকো ব্যাপারটা জানবে এবং ভয় পাবে না। অধ্যায় 13। 3 দিন গেল, 4 দিন, 5 দিনও চলে গেল। জোরবা লাপাত্তা। 6ষ্ঠ দিন ইরাকলীয় থেকে কয়েক পাতার এক চিঠি পাই। বাস্তবিকই খেউড়ে ভরা এক চিঠি। গোলাপি রঙের সুগন্ধি কাগজে লেখা, পৃষ্ঠার এক কোণায় A4 তীর বেঁধা একটা হৃৎপিণ্ডেরও ছবি। চিঠিটা আমি যত্ন করে রেখেছিলাম, এখন সেটাই বিশ্বস্ততার সঙ্গে নকল করে দিচ্ছি। এখানে সেখানে কষ্টকর গ্রিক প্রকাশভঙ্গিকে রেখেই দিয়েছি। 2-1 শব্দের নিষ্পাপ বানান ঠিক করিনি বললেই চলে। জোরবা বোধহয় কলমটাকে কাঠুরের কুড়ালের মতো ধরেছিল এবং তা কাগজের ওপর দিয়ে ধুমসে চালিয়েছে, নইলে কাগজের এখানে সেখানে ছেঁদা হবে কেন এবং কালির পুরো দাগ পড়বে কেন? প্রিয় বস মিস্টার পুঁজিপতি, প্রথমে জিজ্ঞেস করি তোমার শরীর কেমন আছে। দ্বিতীয়, আমরা ভালোই আছি, খুব ভালো, ঈশ্বরের কৃপায়। অনেকদিন আগেই আমি বুঝতে পেরেছি যে এই দুনিয়ায় আমি ঘোড়া বা ষাঁড় হয়ে জন্মাতে আসিনি। কেবল পশুরাই বেঁচে থাকে খাওয়ার জন্য। পূর্বোক্ত জাতের মধ্যে যেন না পড়তে হয়, সেজন্য আমি নিজের জন্য রাত দিন নতুন নতুন কাজ সৃষ্টি করি। একটা নতুন ধারণার জন্য রুজির ঝুঁকিও নিতে পারি এবং সেই বচনটাই ঘুরিয়ে বলতে পারি, বনের 2 পাখি হাতের একটার চেয়ে উত্তম। বহু মানুষই দেশপ্রেমিক হয় আখের গোছাবার উদ্দেশ্যে। আমি দেশপ্রেমিক নই, হতেও চাই না, তাতে আমার পকেট শূন্য হলেও হোক। বহু মানুষই স্বর্গে বিশ্বাস করে এবং সেখানে তারা একটা গাধা বেঁধে রাখে যেন তাতে আরামে আসীন থাকতে পারে। আমার তো নাই কোনো গাধা, আমি মুক্ত, স্বাধীন। নরকের ভয় ভীত নই, সেখানে আমার গাধা আগুনে পুড়ে মরে। আমি স্বর্গেরও প্রত্যাশা করি না, যেখানে আমার গাধা খড় বিচালিতে উদর পূর্তি করবে। আমি এক অজ্ঞ মুখ্যু গবেট মানুষ, আমি জানি না কিভাবে বাতচিত করতে হয়, কিন্তু আমার বুঝমান বস, তুমি তো আমাকে ভালোই বোঝো নাকি?
বহু মানুষই ব্যর্থতা ভয় করে, কিন্তু আমি সেটা চেটেপুটে পেরিয়ে এসেছি। অনেকে খুব ভাবে, চিন্তা করে, আমার সেসব দরকার নাই। ভালো কিছু হলেও যেমন আহ্লাদিত হই না, তেমনি খারাপ কিছু ঘটলেও আমার দুঃখ হয় না। গ্রিকরা যদি কনস্ট্যান্টিনোপল দখল করে তখন যেমন লাগবে, তুর্কিরা এথেন্স জয় করলেও আমার কাছে তা একই। যদি মনে করো আমার কথাগুলো বুড়া মানুষের প্রলাপের মতো শোনাচ্ছে এবং আমার মাথা আউলাইয়া গেছে, তাইলে জানাইও। এখানে ইরাকলীয় দোকানে দোকানে ঘুরি আমাদের হাওয়াই ব্যবসার কেবল তার কেনার জন্য, আর হাসি। লোকে আমাকে হাসতে দেখে জিজ্ঞেস করে, হাসছো কেন ভাই? কিন্তু তাদের কি কব? আমি হাসি কারণ যখনই তারে হাত দেই ভালো মন্দ যাচাই করতে, তখনই মনে হয় মানুষ কি চিজ, আর কি করতেই বা সে আইসে এই দুনিয়ায়, আর তারে দিয়া কি কাজটাই বা হয়? আমার মনে হয় কোনো কাজই হয় না, সবই সমান। আমার ঘরে বউ আছে কি নাই, আমি সৎ কি অসৎ, আমি কি এক পাশা নাকি রাস্তার মিন্তি মজুর, এদের মধ্যে আমি ফারাক দেখি না। আমার কাছে যেটা বিবেচনার বিষয় সেইটা হইল আমি কি বাইচা রইছি না মইরা গেছি। আমাকে ডাকে কে, শয়তানে না ঈশ্বরে? জানো বস কি, আমার মনে হয় এতে কিছু যায় আসে না। আমি তো মরব, দুর্গন্ধ ছড়ানো মরায় পরিণত হব, এবং লোকে তখন দৌড়ে পালাবে। গন্ধে দম বন্ধ হয়ে না মরে এই ভয়ে ওরা বাধ্য হবে অন্তত মাটির গভীরে একটা গর্ত খুঁড়ে আমাকে পুঁতে ফেলতে। যাই হোক বস, এখন যেহেতু আমাদের আসল বিষয়ে কথা বলছি, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এবং এটাই আমার কাছে খুব ভয়ের ব্যাপার। অন্য কিছুতে আমার ভয় নাই, এই চিন্তা দিনরাত আমার মনে শান্তি হরণ করছে, আর সেইটা হইল বার্ধক্য বস। সেইটাতেই আমার ভয়। ঈশ্বর আমাদের যেন বার্ধক্য না দেয়। মৃত্যু তো কিছু না, একটা ফুত, ব্যাস মোমবাতি দপ কইরা নিভা যায়। কিন্তু বার্ধক্য একটা বিরাট অসম্মান। আমার যেহেতু স্বীকার করতে খুবই লজ্জা হয় যে আমি বুড়া হয়ে গেছি, সেজন্য সেটা ঢাকতে লোকের চোখ ফাঁকি দিয়ে আমি হেন কাজ নাই যা করি না। আমি ফাল পারি, নাচানাচি করি, কোমর বিষায় কিন্তু নাচি। আমি মদ খাই, ঘোরে পড়ি, সব কিছু চরকি দেয় কিন্তু বসি না, সোজা খাড়া হইয়া থাকি। আমি কেবল অভিনয় করি, এমন যেন মাতাল হইনি। আমি ঘাইমা উঠি, তখন সমুদ্রে গিয়ে ঝাঁপ দিই। ঠান্ডা লাগে, কাশতে চাই খক খক, কাইসা ভারমুক্ত হতে চাই, কিন্তু বস শরম করে, সেজন্য কাশ গলার মধ্যেই ধইরা রাখি। তুমি কি কখনো আমারে কাশতে শুনছো? কখনো না। কেবল আশেপাশের লোক থাকলেই যে কাশি না তা না, যখন একা রইছি তখনও কাশি না। জোরবা মানুষটার সামনেও আমার শরম করে। কি কব বস, আমি জোরবার সামনেও শরম পাই। একবার পবিত্র পর্বতের কথা শুনলাম, সেখানে গেলাম। তার আগে পাও দুইটা কেন যে ভাঙল না, তো সেখানে এক যাজকের সঙ্গে পরিচয় হলো। ফাদার লরেন্টিয়াস, কিওসের মানুষ। এই পাগলাটা ভাবত যে অন্তরে সে শয়তান টাইনা বেড়াইতেছে। সে তার নামও দিছিল হোজা। গুড ফ্রাইডেতে হোজা মাংস খাইতে চায়। কাতর গলায় ভেতরে শয়তানটা চার্চের সিঁড়িতে মাথা ঠুকতে ঠুকতে বলে, হোজায় মেয়ে মানুষের সাথে ঘুমাইতে চায়, হোজায় পাল পাদ্রীদের খুন করতে চায়, এইটা হোজায় চায়, আমি না। এই বলে সে আবার পাথরে কপাল মারে ঠক ঠক করে। আমার মধ্যেও বস সেই রকম এক শয়তান আছে, আর সেইটার নামই জোরবা। ভেতরের এই জোরবা বুড়া হইতে চায় না, একেবারেই না। আর সে বুড়া হয়ও নাই। সে একখান রাক্ষস। তার চুল কাকের মতন কালো, আর মুখের মধ্যে তার 32 দাঁত, আর কানের পেছনে সে পরে লাল জবা। কিন্তু বাইরে জোরবা, তার পা জমে যায় ঠান্ডায়, তার চুলে পাকনা, শরীর সিঁটকা গেছে, শুইকা গেছে, দাঁত পইরা যাইতেছে, আর তার ফটকা কানের ভেতর বার্ধক্যের সাদা চুল, গাধার লম্বা চুল। কিন্তু আমি কি করব বস? কতকাল আর এরা লড়বে এই দুই জোরবায়? কোনটা জিতবে? যদি জলদি মরি তো ভালো হয়, কিন্তু যদি এখনো বহুদিন বাঁচি তো খবর আছে। তখন একদিন আসবে যখন চরম বেইজ্জতি হবে। আমার স্বাধীনতা হারাবো, আমার মেয়ে আর বৌমা হুকুম ঝাড়বে তাদের কোনো পিচ্চির দেখভাল করতে, কোনো ভয়ঙ্কর ক্ষুদে দানব পোলার, যেন সে গায়ে আগুন না ধরায়, খাটথিকা না পইরা যায়, কিংবা পিরানের বস্ত্র না মাখায়া ফেলে। আর যদি মাখায় তো আমারই বসতে হবে। ও ঈশ্বর, বৈশা ওই গু সাফ করতে হইব। আজ তুমি জোয়ান বস, কিন্তু একদিন তোমাকেও এইরকম লজ্জা শরমের মধ্যে পড়তে হবে। তাই সাবধান। যা বলি শোনো, আমার পথ ধরো, এছাড়া সিদ্ধি লাভের অন্য কোনো পথ নাই।
এইসব পাহাড় পর্বতের সবখানে আমাদের যেতে হবে, গিয়ে কয়লা, তামা, লোহা আর ম্যাগনেসাইট খুঁড়ে তুলতে হবে। প্রচুর লাভ করতে হবে যেন আত্মীয় স্বজনরা আমাদের দেখা ভয় পায়, বন্ধুরা চাটে পা, আর অবস্থা সম্পন্ন সকলে যেন আমাদের দেখা মাথার হ্যাট খুইল্লা ইজ্জত করে। যদি না সফল হই বস, তাইলে মরণ ভালো। নেকড়ে, ভাল্লুক বা যে কোনো বুনো জানোয়ারের সামনে পড়ি তো তার পেটে যাওয়া ভালো। আমার মেহমান হও। ঈশ্বর যে দুনিয়ায় জন্তু জানোয়ার পাঠায় তা কেন? তারা যেন আমাদের মতন কিছু মানুষ খাইয়া অসম্মান থিকা বাঁচায়। চিঠির এই জায়গায় এসে জোরবা এক ধরনের রঙের পেন্সিল দিয়ে লম্বা চিকন একটা লোককে এঁকেছে, যে সবুজ গাছপালার নিচ দিয়ে পালাচ্ছে। তার পেছন পেছন 7টা লাল নেকড়ে তাড়া করেছে এবং ছবির নিচে বড় বড় অক্ষরে লিখেছে জোরবা ও 7 মহাপাপ। এরপর আবার লিখতে শুরু করেছে। এই পত্রপাঠে নিশ্চয়ই বুঝবে আমি কতটা দুর্ভাগা। মাত্র যখন তোমার সাথে থাকি আর কথা বলি, তখন আমার মনের ব্যারাম থেকে কিছুটা আরাম পাই। কারণ বস, তুমিও আমার মতন, কেবল জানতে পারো না। তোমার মধ্যেও আছে এক শয়তান, কিন্তু তুমি তার নাম জানো না। আর যেহেতু জানো না সে আছে, সেজন্য তোমার দম বন্ধ হয়ে আসে। আকিকা কইরা একটা নাম দাও বস, তাহলে ভালো লাগবে। বেশ, যা বলতেছিলাম, আমি কেমন হতভাগা। আমি স্পষ্ট দেখি আমার যত বুদ্ধিশুদ্ধি সবই বোকামির সামিল, তার বেশি কিছু না। তবু এমন সময়ও আসে যখন দিনের পর দিন বড় বড় চিন্তা মগজে খোঁচায়, আর তখন যদি ওই ভেতরে জোরবার কথা মেনে কাজ করতে পারতাম তো পুরা দুনিয়ার তাক লাইগা যাইত। জীবনের সাথে চুক্তি করছি, তাতে দেখি আমার কোনো বাঁধা সময় নাই। এর জন্য খুব বিপজ্জনক ঢালুতে উঠে আমি ব্রেক ছেড়ে দিই। মানুষের জীবন তো একটা রেল লাইন বস, এইটাতে উপরেও ওঠা যায়, নিচেও নামা যায়। কাণ্ডজ্ঞান সম্পন্ন সব মানুষই তাদের ব্রেক ব্যবহার করে, কিন্তু আমি বস, এখানেই হয়তো দেখাতে পারবো আমি কোন ধাতুতে গড়া। বহু আগেই আমি ব্রেকের সব ঝামেলা চুকাইয়া ফেলছি, কারণ আইন, কোর্ট কাছারির ভয়ে আমি মোটেও ভীত নই। যখন মেশিন লাইন থেকে ছুটে যায়, আমরা মিস্ত্রিরা সেটাকে বলি অঘটন। আর আমারে গালি দিও বস যদি কোনো অঘটনের পরোয়া করি। রাত দিন আমি দ্বিগুণ তেজে চলি, যা ভালো লাগে তাই করি। এর চেয়ে খারাপ হতো যদি হাত পা গুটায় বসে থাকতাম আর অঘটন ঘটাইয়া টুকরা টুকরা হইয়া যাইতাম। আমার হারানোর কি আছে? কিছুই না। আর যদি জীবনটা যেমন তেমনই সাধারণভাবে নিতাম, তাহলেও কি পরিণাম একই হতো না? অবশ্যই আমি এমনই চলব। তাইলে চলি সামনের দিকে পুরা দমে। জানি এখন তুমি হাসতেছো বস, কিন্তু আমার মনের হাবিজাবি কথাগুলারে তোমাকে শোনাইতেছি, কিংবা যদি বলতে চাও আমার ভাবনার খামতিগুলা, এই তিনের মধ্যে পার্থক্য কি? সত্যি বলতে পারি না। আমি তো তোমার কাছেই লিখতেছি। যদি বিরক্ত না হও তো পড়ো আর হাসো। তুমি হাসতেছো ভেবেই আমার হাসি পাচ্ছে, আর এভাবেই দুনিয়ায় হাসাহাসি থামে না, চলতেই থাকে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বেকল্পনা আছে, কিন্তু আমার মতে সেই মানুষই রামবক্কল যার মধ্যে ব্যাকল্পনা নাই। অতএব দেখতেই পাচ্ছ, এখানে ইরাকলিওতে আমার নির্বুদ্ধিতা কোন কিসিমের সেটাই বের করার চেষ্টা করছি। আর বস, তোমাকে আমি সবই খোলাখুলি বলছি, কারণ তোমার উপদেশ আমার দরকার। সত্য যে তুমি এখনো যুবক, কিন্তু তুমি জ্ঞান গরিমার প্রাচীন সব পুস্তক পড়েছ, এবং যদি মনে কিছু না করো তো বলি, তুমি একটু বুড়াও হয়ে গেছো। এজন্য তোমার পরামর্শ চাই। বেশ, তো আমার মনে হয় প্রত্যেক মানুষেরই শরীরের একটা বিশেষ গন্ধ আছে। আমার এটা তেমন খেয়াল করি না, কারণ সব গন্ধ মিলেমিশে এক হয়ে যায়। তখন বলতে পারি না তোমারটা কোনটা আর আমারটাই বা কোনটা। যেটা বুঝি তা হলো বাতাসে একটা দুর্গন্ধই প্রকট, যাকে বলা হয় মানব। কেউ কেউ এই গন্ধ শুকে ল্যাভেন্ডারের সুবাস পায়, আমার কিন্তু এই গন্ধে বমি আসে। যাই হোক, সে অন্য কাহিনী। আমি যা বলতে চাচ্ছিলাম, আমি আবার অল্পের জন্য ব্রেক ছাড়া থেকে বেঁচে গেছি। তো তা হলো মহিলাদের, নীলাজ মাইয়াদের নাক কুত্তার নাকের মতো থাকে সবসময় ভেজা। তাতে ওরা গন্ধ শুকে বুঝতে পারে কোন মরদটা ওদের চায় আর কোনটা ওদের ঘেন্না করে। এজন্য যত শহরে গেছি প্রত্যেকটায়, এমনকি এখনও যখন আমি বুড়া, বন মানুষের মতো কুৎসিত এবং পরনে নেই কোনো বাহারি পোশাকও, এখনও একজন দুজন মেয়ে মানুষ আমার পিছে লাগে। ওরা গন্ধ শুকে আমাকে বের করে, কুত্তিগুলা। ঈশ্বর ওদের আশীর্বাদ করুন। যাই হোক, প্রথম দিন নিরাপদেই আসি ইরাকলিওতে।
তখন শেষ সন্ধ্যা, দ্রুত রাত ঘনাচ্ছিল। আমি সোজা চলে যাই বাজারে, কিন্তু ততক্ষণে সব দোকান বন্ধ হয়ে গেছে। তখন গেলাম এক শুঁড়িখানায়। খচ্চরটার জন্য কিছু খড় বিচালির ব্যবস্থা করি। নিজে খেলাম এবং সাফ সুতরা হলাম। একটা সিগারেট ধরিয়ে একটু ঘুরতে বেরোই। শহরে একটা মানুষকেও চিনি না, আমাকেও কেউ চেনে না। আমি পুরা দস্তুর স্বাধীন। রাস্তায় ইচ্ছামতো শীষ দিতে পারি, হাসতে পারি, নিজের সাথে কথাও বলতে পারি। আমি তরমুজের বিচি ভাজা কিনে চিবাই, রাস্তায় থুক ফেলি আর হাঁটি। রাস্তার বাতিগুলা জ্বলছিল, লোকজন প্রাকভোজন মদ খাচ্ছিল, ভদ্রমহিলারা যাচ্ছিল ঘরে ফিরে। বাতাস পাউডার, প্রসাধনী সাবান, মৌরি আর শিক কাবাবের গন্ধে মম করছিল। আমি নিজেকেই তখন বলি, শোনো হে জোরবা, এই তিত্তির করে কাঁপা নাকের ছ্যাদা দিয়ে আর কতদিন বাঁচতে চাও? সময় তো বেশি নাই রে বাবা যে খালি বাতাস শুকে বেড়াবে। আরে বুইরা, আগাইয়া যা, যত গভীর দমে পারিস টাইনা ল শ্বাস। এসবই বলছিলাম শহরের চৌরঙ্গিতে হাঁটতে হাঁটতে। তোমার তো সবই চেনা জায়গা। তো হঠাৎ শুনতে পাই নাচ, গান আর টাম্বুরিনের আওয়াজ। তুর্কি ধাঁচের গান বাজনা হচ্ছিল। কান খাড়া করি, দৌড়ে যায় দেখতে কোত্থেকে আসছে এই আওয়াজ। তো দেখি সেটা একটা ক্যাফে এবং সঙ্গে ক্যাবারেও। বাহ, ঠিক এমনটি তো আমি চাচ্ছিলাম। ভেতরে ঢুকি, ছোট একটা টেবিল নিয়ে বসি মঞ্চের কাছাকাছি। কেন সাহস করে বসবো না? যেমন আগেই বলেছি, আমাকে এখানে কেউ চেনে না, আমি পুরোপুরি স্বাধীন। একটা বেঢপ মেয়ে মঞ্চে নাচছিল, বাস্তবিকই ঢোলের মতো দেখতে। সে তার স্কার্ট একবার তোলে একবার নামায়, কিন্তু আমি তাতে মনোযোগ দেই না। এক বোতল বিয়ার অর্ডার করে বসি। তখন জানো কে এসে আমার পাশে গ্যাট হয়ে বসলো? এক মিষ্টি কচি শ্যামলা ইয়াম মেয়ে, মুখে বেশ পুরু করে প্রসাধনী লাগানো। বসতে পারি দাদু? নির্বোধের মতো হেসে সে জিজ্ঞেস করে। শুনেই আমার মাথায় রক্ত চড়ে গেল। আধা সেদ্ধ ছেমড়িটারে গলায় ধইরা মোচড় দিতে ইচ্ছা হলো, কিন্তু নিজেকে সামলাই। মাদি জাতের জন্য দুঃখই হলো, তাই ওয়েটারকে ডাকলাম। 2 বোতল শ্যাম্পেন প্লিজ। মাপ করো বস, তোমার টাকা কিছুটা খরচ করে ফেললাম, কিন্তু এত বড় অপমানের পর আমাকে তো আমাদের সম্মান রাখতেই হবে, বিশেষ করে তোমার সম্মান। ওই পুচকে ছেমড়িটারে একেবারে পায়ে বসায় দিতে চাইলাম তোমার আমার সামনে। এইটা করতেই হলো। জানি তুমি কখনোই এরকম কঠিন সময় আমাকে অসহায় রেখে যেতে না। তাই ওয়েটার 2 বোতল শ্যাম্পেন। শ্যাম্পেন আসে, আমি মিষ্টির অর্ডার দিই, সঙ্গে আরও শ্যাম্পেন। এক গাদা রজনীগন্ধা নিয়ে ঢোকে। আমি বাস্কেট ধরেই কিনে ফেললাম এবং তা ঢেলে দিলাম ওই সেমরির কোলে। আমরা মদ খাই, খেতে থাকি, কিন্তু কসম আমার বস, ওকে চিমটি পর্যন্ত কাটিনি। আমি জানি কি করতে হয়। যুবক বয়সে আমি প্রথমেই টেপাটেপি শুরু করতাম। এখন তো আমি বৃদ্ধ, এখন প্রথমেই কিছু মাল করি ছাড়ি এবং দরাজ দিল হয়ে টাকা ছিটাই। মেয়েদের এভাবে খাতির করলে ওরা ভীষণ খুশি হয়, একেবারে পাগল হয়ে যায় বেহায় সেমরিগুলা। তখন তোমার পিঠে কুঁজি থাকুক, কচি মোরগা না হলেও বা কি, বুইরা হাবড়া হইলেই বা কি, কিছু আসে যায় না। তখন সব গুণা মাফ। কচিগুলা কিছু দেখে না বস, যা দেখে তা হলো তোমার হাত, সেটা খালি পকেট থাইকা টাকা তুলতেছে আর ছিটাইতেছে। সেজন্য আমি তোমার টাকাই ঢাললাম। তোমারে শোকর বস, ঈশ্বরে যেন এই টাকা তোমারে শতগুণে ফিরাইয়া দেয়। হ্যাঁ, ঢাললাম আর দেখি সেমরি আমার পাশ থেকে ওঠেই না। ক্রমে সে আমার কাছে ঘেঁষতে থাকে। প্রথমে তার ছোট্ট হাঁটু আমার ঝানু হাঁটুর মুড়ায় ঠেকায়, কিন্তু আমি তখনও বরফের মতো হিম, যদিও ভেতরে ভেতরে তপ্ত হয়ে গলতেছি। আর এতেই মেয়েরা খেপে যায় যদি দেখে ভেতরে তুমি গরম কিন্তু বাইরে হাত গুটাইয়া বইসা রইছো। যাই হোক বস, প্যাসাল পেরে তোমাকে বিরক্ত করতে চাই না। তো এভাবে মধ্যরাত পার হয়ে গেল। ক্যাফের বাতিগুলো নিভতে শুরু করে। ওরা তখন ক্যাফে বন্ধ করবে। আমি 1000 টাকার একটা নোট বের করে বিল মেটাই এবং ওয়েটারকে দরাজ হাতে বকশিস দিই। পুচকে জীব আমাকে তখন জাপটে ধরেছে। প্রেমপীড়িত কণ্ঠে সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমিও বিরক্তি নিয়ে জবাব দেই, দাদু ভাই। বেহা রাস্তা দাবড়ানো সেমরি তখন জোরে একটা সিমটি কেটে চোখ মারে আর বলে, আসো আমার সাথে। আমিও ছোট্ট হাত ধরে জোরে চাপ দিই। ঠিক আছে বাচ্চু, চলো। জড়ানো গলায় আমি বলি, এর পরের ঘটনা তুমি ভেবেই নিতে পারো। ওকে ভালো মতোই তৃপ্তি দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙে তখন সম্ভবত দুপুর। আমি চারপাশে তাকিয়ে কি দেখি, চমৎকার ছোট্ট একটা ঘর, টিপটপ করে সাজানো গোছানো,
ইজি চেয়ার, বেসিন, সাবান, পারফিউমের বড় বোতল, ছোট বোতল, নানা আকৃতির আয়না, দেয়াল থেকে ঝুলছে বাহারি রঙের পোশাক, অনেকগুলো ফটো, নাবিকদের, অফিসারদের, ক্যাপ্টেন, পুলিশ, নাচের মেয়ে, মহিলা, তাদের পরনে কেবল একজোড়া চপ্পল, ব্যাস। আর আমার পাশেই বিছানায় শুয়ে আছে উষ্ণ সুবাসিত আলুথালু কেশে মানব প্রজাতির মাদিটা। চোখ বন্ধ করে তখন নিজেকেই বলি, আহ জোরবা, তুমি তো বেঁচে থাকতেই স্বর্গে এসে ঢুকেছ। থাকার জন্য চমৎকার জায়গা হে, এখান থেকে নড়ো না। এ ব্যাপারে আরেকদিন তোমাকে বলেছিলাম বস, যে প্রত্যেক মানুষের একটা নিজস্ব বেহেশত থাকে। তোমার বেহেশতে খালি বই আর বই, আর অসংখ্য দোয়াতদানি। অন্য কারো বেহেশত সারাবানের তহুরায় সয়লাভ, রাম, ব্যান্ডি, ককনাক। আবার অন্য কারো বেহেশত ভরা কারি কারি টাকার নোটে। আমার বেহেশত বলি তোমাকে, এরকম ফুরফুরা গন্ধ ভরা ছোট্ট একটা ঘর, তার দেয়ালে ঝোলে উজ্জ্বল বাহারি পোশাক, সুগন্ধি সাবান, বেশ বড় একটা বিছানা, তাতে স্প্রিংয়ের তোষক, এবং পাশে শোয়া মানব প্রজাতির এক কুচি মাদি। স্বীকার করলে দোষ আর দোষ থাকে না। ওই দিন আমি ঘরের বাইরে বের হইনি। যাবোটা কোথায়, করবোটা কি? ভয়ের কিছু নাই। যেখানে ছিলাম খুব ভালোই ছিলাম। শহরের সেরা ক্যাফেতে অর্ডার দিলে ওরা ট্রে বোঝাই উপাদেয় তেজবর্ধক খাবার দিয়ে যায়। কালো ক্যাভিয়ার, চপ, মাছ, লেমন, প্রচুর ফল আর বাকলাভা। খাওয়ার পর আবার ওকে তৃপ্ত করে ঘুমিয়ে উঠলাম সন্ধ্যায়। এরপর কাপড় চোপড় পরে হাতে হাত ধরে আবার গিয়ে হাজির হই সেই ক্যাফেতে, যেন ওর কাজ সে করতে পারে। তোমার মাথা না ঘুরে যায় সেজন্য কাহিনী সংক্ষেপ করি। জানবে এই কার্যক্রম এখনও চালু আছে। কিন্তু তুমি উদ্বিগ্ন হও না বস, আমাদের ব্যবসার কাজও হচ্ছে। মাঝে মাঝেই দোকানে গিয়ে মালমাত্তা দেখি। চিন্তা করো না, যা যা দরকার, কেবল তার যন্ত্রপাতি, সবই কিনব। একদিন আগে পিছে, কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস এদিক ওদিক হলেই বা কি আসে যায়। বচনে যেমন বলে, বিলাই যদি তাড়াহুড়া করে তো বাচ্চা বিয়াবো আজব রকমের। তোমার স্বার্থেই আমি এখানে দেরি করছি, যেন চোখ হয় পরিষ্কার আর মনটা হয় স্থির, যেন লোকে আমাকে 2 নম্বরই মাল দিয়ে ঠকাইতে না পারে। তারটা অবশ্যই 1 নম্বরই হতে হবে, নইলে পথে বসবো। অতএব বস, একটু ধৈর্য ধরো আর আমার ওপর আস্থা রাখো। আমার মতো মানুষকে নিয়ে একেবারেই হতাশ হবে না। রোমাঞ্চ আমাকে পোস্টাই দেয়। কয়েকদিনের জন্য এখন আমি 20 বছরের যুবক, এতই শক্তিশালী যে মনে হয় 2 পাটি নতুন দাঁত গজাবে। হয়তো তোমার মনে আছে আমার মাজায় খুব ব্যথা ছিল, কিন্তু এখন তো টনটনা। প্রতিদিন সকালবেলা আয়নায় মুখ দেখি আর অবাক হই কেন রাতারাতি চুলগুলা পুলিশের মতো কালো হয়নি। তুমি হয়তো ভাবছো কেন এভাবে লিখতেছি। বেশ বস, তোমাকে আমার পাদ্রী হিসেবেই মনে করি, আর তোমার কাছে সব পাপ স্বীকার করে তওবা করতে আমার শরম করে না। জানো কেন? যদ্দূর বুঝি আমি ঠিক বেঠিক যাই করি তাতে তোমার কোনো পরোয়া নাই। ঈশ্বরের মতো তুমি হাতে রাখো একটা ভেজা স্পঞ্জ আর সব কিছু। ভালো মন্দ সব তুমি একটানে সুরুত কইরা মুইছা ফেলো। এই জন্যেই তোমাকে সব কিছু বলতে শক্তি পাই। অতএব শোনো, আমার দুনিয়া একেবারে ভচকাইয়া গেছে, মাথাটাও বিগড়াইয়া যাবার দশা হইছে। প্লিজ বস, এই চিঠি পাওয়া মাত্রই কলম হাতে নিয়ে একটা উত্তর লিখে পাঠাবে। তোমার উত্তর না পাওয়া পর্যন্ত আমি অস্থির হয়ে থাকব। মনে হয় আমার নাম ঈশ্বরের রেজিস্ট্রি খাতা থেকে কেটে রাখা হয়েছে, এবং শয়তানের খাতা থেকেও। তোমার খেরো খাতাতেই কেবল আমার নাম খুঁজে পাওয়া যাবে। অতএব তোমাকে ছাড়া আর কার কাছে আমার হিসাব দেব? অতএব দয়া করে এখন বলার একটু সুযোগ দাও। বেশ, তো কাহিনীটা এরকম। গতকাল ইরাকলিওর অদূরে এক গ্রামে উৎসব ছিল। শয়তানের কসম, যদি জানতাম কোন সাধুর মেলা। তো লোলা, ওহো সত্যি তো, ওর নামই তোমাকে বলা হয়নি। ওর নাম লোলা। তো সে আমাকে বলল দাদু ভাই। সে এখনও দাদু ভাই বললেও এখন তা আদরের ডাক হয়ে গেছে। সে তো আবদার ধরে, দাদু ভাই ওই মেলায় যাব। ঠিক আছে দিদামণি, যাও, গেলে যাও, আমি বলি। কিন্তু আমি তোমার সাথে যেতে চাই দাদু ভাই। আমি তো যাব না, সাধু সন্ত আমার পছন্দ নয়, তুমি বরং একাই যাও। ঠিক আছে, তাহলে আমিও যাব না। আমি ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকি। তুমি যাবে না কেন? যেতে চাও না? তুমি সাথে গেলে চাই, নাইলে চাই না। না কেন? তুমি তো স্বাধীন মানুষ, তাই না? না, স্বাধীন না। তুমি মুক্ত স্বাধীন হতে চাও না? না। কি বলবো বস, আমার মনে হলো যেন ভিমরি খাবো। তুমি স্বাধীন হতে চাও না? এবার গলা চড়িয়ে বলি, না, চাই না, চাই না, চাই না। বস, এসব লিখছি লোলার ঘরে বসে ওরই কাগজে। দোহাই একটু মন দিয়ে শোনো।
আমার মনে হয় স্বাধীন হতে কেবল মানুষই চায়, মেয়ে মানুষ স্বাধীন হতে চায় না। বেশ, তাহলে কি মেয়ে মানুষ আদতেই মানুষ? দোহাই বস, তাড়াতাড়ি উত্তর দিও। অনেক আলিঙ্গন আর চুম্বন। আমি আলেক্সিস জোরবা। জোরবার চিঠি পড়া শেষ হলে বুঝতে পারছিলাম না আমার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। রাগ করব না হাসব, নাকি ওই আদিম মানুষটার প্রশংসাই করব? এই মানুষটি জীবনের খোলস, যুক্তিতর্ক, নৈতিকতা, সততা ভেঙে সরাসরি ভেতরের শ্বাসে চলে গেছে। ছোটোখাটো যেসব উপকারী গুণ, সেগুলো এই মানুষটার মধ্যে নাই। তার যা আছে তা হলো একটা অস্বস্তিকর ঘাপলা পাকানোর বিপজ্জনক গুণ। এই বৈশিষ্ট্যই তাকে ক্রমাগত অপ্রতিরোধ্য তেজের শেষ সীমায় নিয়ে যায়, অতল গহ্বরের ওপর খাড়াভাবে দাঁড়ানোর সীমায়। অগ্রপশ্চাৎ বিবেচনা রহিত আবেগের তোরে এই জাহেল মানুষ লিখতে গিয়ে কলম ভেঙে ফেলে। প্রথম মানবদের যখন বানরের ছাল খুলে ফেলতে হলো, তাদের মতো কিংবা মহান দার্শনিকদের মতো সে মানুষের মৌলিক সমস্যা দ্বারা তাড়িত। সে এই সব সমস্যা এমনভাবে যাপন করে যেন এদের প্রয়োজন তাৎক্ষণিক এবং খুবই গুরুতর। শিশুর মতো সে সব কিছুই যেন প্রথমবার দেখে। সে চিরবিস্মিত এবং ক্রমাগত প্রশ্ন করতে থাকে। সব কিছুই তার কাছে অলৌকিক এবং প্রতিদিন সকালবেলা চোখ খুলে যখন দেখে গাছপালা, সমুদ্র, শিলা, একটা পাখি, তখন সে বিস্ময়ে চিৎকার করে ওঠে, এই অলৌকিক জিনিসটা কি? এই যে বৃক্ষ, জলধি, শিলা, বিহঙ্গ, এসবের অর্থ কি? মনে আছে একদিন সকালে যখন আমরা গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন এক ছোটোখাটো বৃদ্ধকে দেখি খচ্চরে চড়ে যাচ্ছে। জোরবা দেখি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বড় বড় চোখে খচ্চরটার দিকে তাকিয়ে থাকে। ওর দৃষ্টি এতই নিবিষ্ট ছিল যে আরোহী চাষি ভয়ে চিৎকার করে ওঠে, ঈশ্বরের দোহাই লাগে ভাইরে, আমার খচ্চরটার দিকে নজর দিও না, বলে লোকটা বুকে ক্রুশ আঁকে। আমি জোরবার দিকে ফিরি। আরে তুমি কি করলে যে বুড়ো মানুষটা এমন ভয় পেয়ে গেল? আমি কি করেছি তার? আমি তো খচ্চরটাকে দেখছিলাম। তুমিও কি অবাক হওনি ওটা দেখে? কি দেখে? এই ব্যাপারটা যে পৃথিবীতে খচ্চরের মতো একটা জীব আছে। আরেকদিন সৈকতে আমি টান হয়ে শুয়ে বই পড়ছিলাম। জোরবা এসে আমার উল্টো পাশে বসে এবং শান্তরিটা কোলের ওপর রেখে বাজাতে শুরু করে। ওর দিকে আমি চোখ তুলে তাকাই। ক্রমেই দেখি ওর হাবভাব, প্রকাশভঙ্গি পাল্টে যাচ্ছে এবং শেষে তাকে কি এক বন্য আনন্দে পেয়ে বসে। লম্বা গভীর বলিরেখা ভরা গলাটা সোজা বাড়িয়ে এসে তখন মেসিডোনিয়ার একটা গান ধরে। এইসব গান গাইতে বিদ্রোহী দেশপ্রেমিকরা। একটা বন্য বর্বর চিৎকার, মনে হলো যেন প্রাগৈতিহাসিককালে মানুষের গলা যেমন ছিল, যখন সেই কণ্ঠস্বরে আজ যাদের আমরা বলি সঙ্গীত, কবিতা, সেসব কিছুরই এক মহা সংশ্লেষণ ঘটত, সেই কণ্ঠেই সে গাইছিল। আখ ভাত! চিৎকার উৎক্ষিপ্ত হতে থাকে জোরবার গভীর অন্তর্দেশ থেকে, এবং ওপরে যে পাতলা খোসা যাকে আমরা বলি সভ্যতা, তা যেন চুরমুর করে ভেঙে গিয়ে ভেতরের অমর পশুটা, রোমশ দেবতা, ভয়ঙ্কর গরিলাটা লাফ দিয়ে বেরিয়ে আসে। লিগনাইট, লাভক্ষতি, বুবুলিনা সব সব উধাও হয়ে যায়। ওই চিৎকার যেন সব কিছু ঝেঁটিয়ে নিয়ে গেল। আমাদের যেন আর কিছুরই প্রয়োজন ছিল না। ক্রিটের ওই নির্জন সমুদ্র তটে নিশ্চল আমরা দুজনই বুকে ধরে রেখেছিলাম জীবনের ব্যাবাক বিষাদ আর মিষ্টি স্বাদ। কিন্তু তিক্ততা এবং মিষ্টতাও গেল ভেসে। সূর্য অস্তে যায়, রাত আসে নেমে, আকাশের স্থির অক্ষ ঘিরে নাচতে শুরু করে সপ্তর্ষি মণ্ডল। চাঁদ উঠে আতঙ্কিত চোখে দেখে দুই ক্ষুদ্রাদপি ক্ষুদ্র পোকা বালুবেলায় বসে গাইছে, কারো কোনো তোয়াক্কা না করে। গানের তোরে অতি উত্তেজনায় জোরবা হঠাৎ চেঁচিয়ে ওঠে, হাহ, মানুষ তো এক বন্য জানোয়ার বস, রাখো তোমার বইপত্তর, লজ্জা করে না তোমার? মানুষ তো বন্য পশু, বনের পশু কি বই পড়ে? হাহ! মুহূর্তের জন্য আমরা দুজনেই চুপ হয়ে যাই, এরপর হাসতে শুরু করি। জানো তুমি ঈশ্বরে কেমনে মানুষ বানাইল? জানো এই জন্তুটা ঈশ্বরকে প্রথম কি কথা বলছিল? জানো? সে জিজ্ঞেস করে। না জোরবা, কি করে জানবো? সেখানে তো আমি হাজির ছিলাম না। আমি ছিলাম, জোরবা চেঁচায়, চোখ তার বন্যী শিখার মতো জ্বলে। বেশ, তাহলে বলো কি বলেছিলে? আধা হতভম্ব হয়ে আধা ব্যঙ্গভঙ্গিমায় সে মানুষ সৃষ্টির কাহিনী বানাতে শুরু করে। তাহলে শোনো বস, একদিন সৃষ্টিকর্তা রেগে মেগে ঘুম থেকে জাগলেন, জেগে নিজেরই জিগান কোন কিসিমের ঈশ্বর আমি, একটা মানুষও পয়দা করলাম না যে কিনা আমার নাম জপ করবে, আমার নামে ধূপধুনা জ্বালবে, কিংবা আমার নাম নিয়ে খিস্তি ঝাড়বে এবং আমাকে সময় কাটাতে সাহায্য করবে। এভাবে বুড়া হাবড়ার মতো একা একা বাস করা অনেক হয়েছে, ব্যাস থুক্কি, বলে তিনি হাতের থালুতে থুথু ফেললেন। এরপর হাতা ওঠালেন, চোখে দিলেন চশমা
এক মুঠো মাটি নিয়ে তাতে আবার খ্যাক করে একদলা থুতু ফেললেন। এভাবে বারবার দোলে কাদার ময়দা পাকালেন এবং ভালো মতো কাই করে ছোট্ট একটা মানুষ বানিয়ে সূর্যের গায়ে সেঁটে রাখলেন। 7 দিন পর তিনি ওইটা সূর্যের তাওয়া থেকে ছাড়িয়ে নেন। হ্যাঁ, ততদিনে পোড়া হয়ে গেছে। ঈশ্বর এই প্রতিকৃতির দিকে তাকিয়ে হাসলেন। শয়তানে পাক আমারে, আরে এইটা তো শুয়ার হইয়া পেছনের 2 পায়ে খাড়ায় রইছে। এটা তো আমি চাইনি, কিছু একটা গড়বড় হইছে, তো যা হইছে হইছে, ব্যাস। এই বলে তিনি তাকে ঘাড়ে ধরে তুলে পাছার মধ্যে একটা লাথি দিলেন। আচ্ছুত, যা গিয়া, ভাগ এখান থিকা, গিয়া আরও শুয়ারের বাচ্চা বানা গিয়া, পৃথিবীটা দিলাম তোরে, যা, দূর হ। 1 2 ফরওয়ার্ড মার্চ। কিন্তু দেখতেই পাচ্ছ, জন্তুটা মোটেও শুয়োর ছিল না। সে মাথায় পড়েছিল একটা পশমি টুপি, কাঁধে অবিন্যস্তভাবে ফেলে রেখেছিল একটা কোট, পরনে ইস্তিরে করা প্যান্ট আর পায়ে কৃষাণ জুতা, তাতে লাল ফিতা, আর কোমরের বেল্টে শয়তানের দেওয়া। তো কোমরের বেল্টে বাঁধা ছিল একচোখা ধারালো চাপাতি, নিশ্চয়ই সেটাও শয়তানের দেওয়া, আর তাতে খোদাই করে লেখা, তোরে জবাই করব। সেটাই হলো মানুষ। ঈশ্বর হাত বাড়ালেন যেন সে তাতে চুমু খেতে পারে, কিন্তু মানুষ গোফে একটা মোচড় দিয়ে বলে, আরে রাখো বুড়া, পথ ছাড়ো, যাইতে দাও। আমাকে হো হো করে হাসতে দেখে জোরবা থামে, ভুরু কুঁচকে তাকায়। হেসো না বস, হেসো না, ঠিক এরকমটাই ঘটেছিল। তুমি জানলে কি করে? আমি বলছি তোমারে ওই রকমটাই ঘটেছিল, আর আদমের জায়গায় আমি হলে আমিও তেমনটাই করতাম। মাথা বাজি রেখে বলতে পারি, আদম এরকম আচরণই করেছিল। বইয়ের কথা শোনো না, আমি কি বলি সেইটা শোনো। উত্তরের জন্য অপেক্ষা না করে এবার বিশাল থাবায় সে শান্তরিটা টেনে নেয় এবং বাজাতে শুরু করে। আমি তখন ওজোরবার সুবাসিত চিঠিটা, তীরবেধা হৃৎপিণ্ডের প্রতিকৃতি আঁকা চিঠিটা হাতে নিয়ে বসেছিলাম এবং সেই সব দিনের কথা ভাবছিলাম যখন মানবিক সারাৎসার ভরা দিনগুলো তার সঙ্গে একত্রে যাপন করেছি। জোরবার সঙ্গ পেয়ে আমার সময় পেয়েছে নতুন ব্যঞ্জনা। এখন আর অঙ্কের মাপে ঘটনা পরম্পরা হিসাব করা যাবে না। আবার আমার ভেতরে সময় আর এখন অমীমাংসিত সমস্যাও নয়। সময় এখন তপ্ত বালিকণা, খুব সূক্ষ্ম চালুনিতে ছাকা, এবং আমার মনে হলো যেন আঙ্গুলের ফাঁক দিয়ে তার সুরসুরি দিতে দিতে নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে। বিড়বিড় করে বলি, সাবাস জোরবা, সাবাস, তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য হও। আমার ভেতরে শিহরিত যাবতীয় বিমূর্ত ধারণাকে সে একটা উষ্ণ প্রিয় শরীর দিয়েছে। তার অনুপস্থিতিতে আমি শীতে কাঁপি। এক পাতা কাগজ হাতে নেই। এক শ্রমিককে ডাকি এবং জরুরি তার বার্তা লিখে পাঠাই, কাম শার্প নাও।